সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমি সেকেন্ড ক্লাস পড়াতে চাচ্ছি। তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে সেকেন্ড ক্লাস পড়াবো। আজকে তোমাদের আমি লেন্স সংক্রান্ত কয়েকটা বিষয় পড়াবো, তারপরে হচ্ছে লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণ আছে সেটা পড়াবো। তো তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই করোনা পরিস্থিতিতে মোকাবেলার জন্য সবাই একসাথে অবশ্যই দাঁড়াবে। আচ্ছা, আমি আজকে তোমাদের প্রথম ক্লাস শুরু করি। এই ক্লাসটা আমার প্রথম ক্লাসে তোমাদের প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কিত কিছু সূত্র এবং কিছু যে ঘটনা আছে এই ঘটনাগুলো কিন্তু আমি পড়িয়েছিলাম। আজকে আমি লেন্স সংক্রান্ত কয়েকটা প্রয়োজনীয় বিষয় তোমাদের পড়াবো, যেমন লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ। লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ। লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ বলতে কি বোঝায়? অর্থাৎ এখানে যদি আমি একটা উত্তর লেন্স আঁকি তাহলে দেখা যাবে কি, যে পৃষ্ঠ দিয়ে আলো যাচ্ছে, প্রবেশ করতেছে, যে পৃষ্ঠ দিয়ে আলো প্রবেশ করতেছে সেই পৃষ্ঠটাকে বলা হচ্ছে প্রথম পৃষ্ঠ, আর যে পৃষ্ঠ দিয়ে আলো বের হয়ে যাচ্ছে সেই পৃষ্ঠটাকে বলা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ। তাহলে এটাই হচ্ছে লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠ। এখন দেখো, তাহলে লেন্সের প্রথম পৃষ্ঠ দিয়ে কি হচ্ছে? আলো বের ঢুকছে আর বের হয়ে যাওয়ার সময় যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ। এখন দেখো, বক্রতার কেন্দ্র আর বক্রতার পৃষ্ঠ বলতে কি বোঝায়? অর্থাৎ বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ। এখন দেখানো হচ্ছে এখানে আমাদের লেন্সের যদি কোনো পৃষ্ঠ থেকে থাকে, সেই পৃষ্ঠ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হচ্ছে ওই পৃষ্ঠের লেন্সের ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র। আবার বলা হচ্ছে লেন্সটা যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ আছে ওই ব্যাসার্ধটাকে বলা হবে ওই লেন্সের ওই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। তার মানে কি, আমি যদি আগের মতো এরকম একটা লেন্স আঁকি তাহলে এখানে দেখা যাবে কি, এই লেন্সটা যে গোলকের অংশ, অর্থাৎ এটা যে গোলকের অংশ, এই গোলকটার যে বক্রতার কেন্দ্র আছে এই কেন্দ্রটাকে বলা হবে এই পৃষ্ঠের একটা বক্রতার কেন্দ্র। এটাকে যদি আমি C1 নাম দিই তাহলে C1টা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এই পৃষ্ঠটা যে গোলকের অংশ, অর্থাৎ এইটার যদি কেন্দ্র তুমি ধরো C2, তাহলে এই পৃষ্ঠের বক্রতার কেন্দ্রটাকে বলা হচ্ছে, এই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C2। আর বক্রতার ব্যাসার্ধ কি, মেরু থেকে, অর্থাৎ এইটা এই মূল অংশ থেকে মেরু থেকে ব্যাসার্ধ কেন্দ্র পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, যদি এটা নাম দেওয়া হয় R1, আর এই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে R2। তার মানে কি, এখানে বক্রতার কেন্দ্র আর বক্রতার ব্যাসার্ধ বলতে বোঝানো হচ্ছে একটা লেন্স যে গোলকের অংশ সেই গোলকের বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধকে বলা হবে সেই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র ব্যাসার্ধ। এখন প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ হচ্ছে আমি যে লেন্সটা নিব, এই লেন্সের যে উভয় পৃষ্ঠ আছে সেই উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রকে আমি একটা সরল রেখা। তার মানে কি, আমার যদি এই লেন্সটা থাকে তাহলে এই লেন্সটা যদি আমি ধরি তাহলে তার প্রধান অক্ষ কোনটা হবে? অর্থাৎ এটার নাম হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কি হচ্ছে? আমি যদি এই একটা উত্তর লেন্স ধরি তাহলে এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র। তাহলে এই বক্রতার কেন্দ্রগামী বা মেরুগামী যে একটা রশ্মি ধরা হয়, উভয় পৃষ্ঠের মধ্যবিন্দু যেটা আছে, অর্থাৎ লেন্সের উভয় পৃষ্ঠের যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দুগামী যদি আমি একটা রশ্মি ধরি তাহলে সেই রশ্মিটার নাম হচ্ছে প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ। এখান থেকে আমরা আরেকটা মেইন বিষয় যেটা আমরা করব সেটা হচ্ছে লেন্সের প্রধান ফোকাস কোনটা। সাধারণত দর্পণের প্রধান ফোকাস যদি একটা হয় তাহলে লেন্সের প্রধান ফোকাস কিন্তু দুইটা হবে। তাহলে লেন্সের প্রধান ফোকাস বলতে কি বোঝায়? এখন প্রধান ফোকাস যেহেতু এখানে লেন্স আসতেছে আর লেন্সের যেহেতু দুইটা পৃষ্ঠ, সেই কারণে প্রধান ফোকাস কিন্তু লেন্সের কয়টা হবে? দুইটা হবে। এখন বলা হচ্ছে প্রধান ফোকাস যদি দুইটা হয়, একটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস, একটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস। এখন প্রথম প্রধান ফোকাসটা কি? অর্থাৎ আমি যদি একটা লেন্স আঁকি, সেই লেন্সের বাইরে যে প্রধান অক্ষ আছে এই প্রধান অক্ষের পৃষ্ঠের উপর একটা যদি আমি বিন্দু কল্পনা করি, ওই বিন্দু থেকে লেন্সের মেরুগামী একটা রশ্মির উপর, এটা কিন্তু লেন্সের দুইটা মেরু স্পর্শ করে, এটাকে বলা হচ্ছে লেন্সের মেরু। তাহলে দুই মেরুতে যে প্রধান ছেদ আছে এই প্রধান ছেদের উপর আমি যদি এই পৃষ্ঠ
পাচ্ছি এই বিন্দুটাকে বলা হচ্ছে প্রথম প্রধান ফোকাস। এটা নাম দেওয়া হচ্ছে প্রথম প্রধান ফোকাস। তার মানে কি আমি কি বলবো যে একটা লেন্সের উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে, একটা বিন্দু থেকে যদি কোনো আলোক রশ্মি বের হয় তখন সে কি করবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আর যদি অবতল লেন্স হয় তখন কি হবে, সেই আলোক রশ্মি কি হবে ওই বিন্দু থেকে ওই বিন্দুগামী মনে হবে, অর্থাৎ ওই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। কিরকম, অর্থাৎ অবতল লেন্স যদি তুমি এরকম আঁকো তাহলে মেরু থেকে যদি এভাবে ধরা হয় তাহলে কি একটা বিন্দু থেকে বলা হচ্ছে তার মানে কি ওরা ছড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। দেখো এই বিন্দু থেকে কিন্তু তারা ছড়িয়ে পড়তেছে মনে হচ্ছে। তুমি তাকে পিছন দিকে বাড়াও তাহলে মনে হবে কি তারা ছড়িয়ে পড়তেছে। এখন এই রশ্মিগুলোকে তুমি কি এদিক দিয়ে সমান্তরালে দিয়ে দিলে, অর্থাৎ এই রশ্মিগুলো এদিক দিয়ে সমান্তরালে চলে যাচ্ছে। দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে, এই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষ অর্থাৎ যে প্রধান অক্ষ আছে সেই প্রধান অক্ষের উপর থেকে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে। কিভাবে ছড়াচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে পরপর ছড়াচ্ছে। এটাকে বলা হচ্ছে লেন্সের প্রথম প্রধান ফোকাস। তার মানে এক কথায় প্রথম প্রধান ফোকাস বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তারপরে হচ্ছে আমার দ্বিতীয় প্রধান ফোকাস। দ্বিতীয় প্রধান ফোকাসটা হচ্ছে এরকম, এটা যেহেতু প্রথম প্রধান ফোকাস তাহলে দ্বিতীয় প্রধান ফোকাসটা কেমন হবে, একই রকম কিন্তু একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা দেখো, দ্বিতীয় প্রধান ফোকাসটা হচ্ছে এখানে যদি আমি একটি লেন্স আঁকি উত্তল লেন্স তাহলে দেখো এখানে আগের মতো এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন দেখো এই প্রধান অক্ষ থেকে আমি যদি একটা বিন্দু এই প্রধান অক্ষের সাথে সমান্তরালে যদি আমি কোনো রশ্মি কল্পনা করি তার উপর পড়বে প্রধান ছেদের উপর। প্রধান ছেদ কাকে বলা হচ্ছে দুই মেরু বিন্দুগামী একটা রশ্মি। ওরা যদি কি করে প্রধান অক্ষের সমান্তরালে যদি ছড়িয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মিগুলা আমার যদি লেন্সের মেরুতে পড়ে তারপর তারা যে বিন্দুতে গিয়ে মিলিত হবে, দ্বিতীয় পৃষ্ঠ থেকে বের হওয়ার সময় তারা যে বিন্দুতে গিয়ে মিলিত হবে। দেখো দ্বিতীয় পৃষ্ঠ থেকে বের হওয়ার পর তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। এই যে বিন্দু থেকে মিলিত হলো এটাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস। দ্বিতীয় প্রধান ফোকাস তার মানে কি আগেরটা ছিল বিন্দু থেকে বের হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে, এখন কি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বের হয়ে যাওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে সেটাকে বলা হবে দ্বিতীয় প্রধান ফোকাস। তারপরে আমরা এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিষয় যেটা মনে রাখতে হবে যে দ্বিতীয় প্রধান ফোকাস হচ্ছে আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে, আর প্রথম প্রধান ফোকাস হচ্ছে ওইখান থেকে বিন্দুগুলো বের হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ঠিক উল্টাটা। এখন আমরা জানবো আলোক কেন্দ্রটা কি। এখন আমরা জানবো আলোক কেন্দ্রটা। দেখো আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা বিষয়, এখানে তুমি যদি একটা লেন্স কল্পনা করো, এই লেন্সের উপর এই লেন্সের মেরুগামী যদি কোনো রশ্মি দুই মেরুর উপর প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু কল্পনা করা হয় যে বিন্দুর ভিতর দিয়ে একটা রশ্মি যখন যাবে তখন এরা যখন প্রতিফলিত হবে তারা পরস্পরের সাথে যেটা এই যে রশ্মিটা যখন এই লেন্সের ভিতর দিয়ে একটা বিন্দুতে পড়লো তখন যাওয়ার সময় সে কিছুটা বেঁকে গেল, আবার যখন সে বের হয়ে গেল তখন কিন্তু প্রথম যে রশ্মিটা আছে সেই রশ্মিটা সমান্তরালে কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ প্রথম যে রশ্মিটা আছে সেই রশ্মিটার সমান্তরালে সে বের হয়ে গেল। এবং সমান্তরালে বের হওয়ার সময় তারা কি লেন্সের মেরু বরাবর একটা নির্দিষ্ট একটা কেন্দ্রে সে ছেদ করলো। কোথায়, কার উপর, কার কেন্দ্রে ছেদ করলো, প্রধান অক্ষ যে আছে সেই প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে কেন্দ্রে ছেদ করলো, সেটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র নাম সাধারণত ও দিয়ে প্রকাশ করা যায় অথবা সি দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার আলোক কেন্দ্র। এটা মনে রাখবে, অর্থাৎ একটা লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় যখন তারা মেরুতে যখন মিলিত হয়, একটা কেন্দ্রে যখন মিলিত হয় তখন দেখা যায় যে ওইখানে তারা কি করতেছে সমান্তরালে আলোক রশ্মি বের হয়েছে। যখন অর্থাৎ এক কথায় লেন্সের প্রধান অক্ষের এমন একটা বিন্দুর ভিতর দিয়ে আলোক রশ্মি যাবে যখন তারা প্রতিসরিত আপতিত রশ্মি এবং প্রতিসরিত বা নির্গমিত রশ্মি পরস্পরের সমান্তরালে থাকে। তারপর হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বলতে কি বোঝানো হচ্ছে, এখানে তোমরা লিখে ফেলবা বলার সাথে সাথে। ফোকাস দূরত্ব হচ্ছে আলোক কেন্দ্র থেকে, ফোকাস দূরত্ব যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার যে লেন্সটা ছিল সেই লেন্সের যে আলোক কেন্দ্র ছিল, এই আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর আমি একটা প্রথম
চূড়ান্ত তার উন্মেষ বলা হয়। এখন আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন চলে যাব লেন্স যে প্রস্তুত করা হয়। লেন্স তো প্রস্তুত করা হয় তার একটা নির্দিষ্ট উপাদান আছে, কাঁচ অথবা প্লাস্টিক। এই নির্দিষ্ট উপাদানের মাধ্যমে লেন্স প্রস্তুত করা হয়, কিন্তু লেন্স প্রস্তুতকারকের একটা সূত্র আছে। যেমন এখানে তোমরা ধরতে পারো যে একটা সরু উভত্তর লেন্স ধরো, সেই লেন্সে পৃষ্ঠধরে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, একটা হচ্ছে 20 সেন্টিমিটার আর একটা হচ্ছে 40 সেন্টিমিটার। একটা হচ্ছে 20 সেন্টিমিটার আর একটা 40 সেন্টিমিটার, অর্থাৎ দুইটা লেন্সের একটা লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে। অর্থাৎ কি এখানে R1 দেওয়া আছে আর R2 দেওয়া আছে। উভত্তর লেন্স মানে কি দুইটাই হচ্ছে সরু। উভত্তর লেন্সের সেটা আমরা সবসময় যেটা দিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে উভত্তর লেন্স। তারপর বলা হচ্ছে যে লেন্সের 60 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে 30 সেন্টিমিটার পিছনে বিম্ব সৃষ্টি করা হয়। তার মানে কি লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে কত? 60 সেন্টিমিটার সামনে, লেন্সের 60 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে তার মানে কি 60 সেন্টিমিটার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর এখানে বলছে বিম্বের দূরত্ব, তার পিছনে সামনে যদি লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে 30 সেন্টিমিটার পিছনে গিয়ে আমার বিম্ব সৃষ্টি হচ্ছে। তার মানে কি বিম্বের দূরত্ব হচ্ছে এখানে 30 সেন্টিমিটার। তাহলে এখানে সবকিছু আমি পেয়ে গেছি। এখান থেকে বলছে লেন্সের উপাদানের প্রতি সাধারণ নির্ণয় করো। তাহলে এখানে আমার কি আসছে, আমার 1/f যেটা ছিল এটাকে আমি 1/f লিখব না, আমি কি লিখব 1/u + 1/v = mu - 1 * 1/r1 - 1/r2। যদি এই সমীকরণটা আমি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমার একটা শুধু হচ্ছে লেন্সের উপাদানের প্রতি সাধারণ নির্ণয় করো। তার মানে কি আমার দুইটা জিনিস এখানে লাগতেছে না। তার মানে তারা এখানে কি ধরে নিছে, সারাউন্ডিংয়ের যে প্রতিসরণাঙ্কটা আছে সেটা 1 ধরে নিছে। তাহলে এখান থেকে 1/u যদি আমি 1/60 + 1/30 = mu - 1 1/r1 হচ্ছে 20 মিটার আর r2 হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এখানে 1/r2 বা r1 যেটা বলা হচ্ছে উভয় পৃষ্ঠে যেহেতু বলা হচ্ছে, এখন তৃতীয় পৃষ্ঠ যেটা আছে লেন্সের তৃতীয় পৃষ্ঠের ক্ষেত্রে সাধারণত যে r2 থাকে সেই r2টা মাইনাস হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে, r2কে আমি নেগেটিভ ধরে নেব। তার মানে এটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা সবসময় মনে রাখবা যে লেন্সের যে দ্বিতীয় পৃষ্ঠ আছে সেই লেন্সের দ্বিতীয় পৃষ্ঠ যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কি হবে, মাইনাস নেগেটিভ হবে। তাহলে এখানে কি হবে, এখান থেকে কিন্তু কি পাচ্ছি, এখান থেকে আমি তোমরা যদি সমীকরণটা যদি ইয়ে করে বলে আমরা কি করব 3/60 = mu - 1। এটা যদি লসাগু করা হয় এভরিথিং করা হয় তাহলে কি আসবে এখানে ইনটু 3/40। ঠিক আছে, এখান থেকে মিউ এর মান বের করে নিয়ে আসতে পারবো। এখান থেকে মিউ এর মান যদি বের করে নিয়ে আসো তাহলে 3/60 ইনটু অর্থাৎ এখানে 1.67 বের হবে। মিউ এর মানটা কত আসবে 1.67। যদি মিউ এটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে এটা কি রকম মান আসবে, জাস্ট এটা উল্টা নিলেই হবে। অর্থাৎ এখানে মিউ এর মানটা আসবে 1.67। যদি এরকম যদি সমীকরণ আসে তাহলে এক্ষেত্রে আমার 1/u + 1/v এর ক্ষেত্রে আমার ওই 1/f টা লেখার দরকার নেই। কি লিখবো আমি 1/u + 1/v। ওকে, এখান থেকে আজকে আরেকটা বিষয় আমরা যাব, সেটা হচ্ছে যেটা আমাদের জরুরি দরকার, সেটা হচ্ছে বিবর্তনটা কি। কারণ একটা লেন্স যখন গঠিত হয় তখন বস্তু লেন্সের ভিতর দিয়ে যখন আমরা বিভিন্ন রশ্মি যখন পাঠাই তখন দেখা যায় কি বস্তুর দূরত্ব থেকে বিম্বের দূরত্ব বা বিম্বটা বেশি না হয় কম। অর্থাৎ বিম্বটা কি হয়, ছোট হয় না হয় বড় হয়। অর্থাৎ একটা দর্পণ বা লেন্সের যদি তুমি একটা প্রতিবিম্ব রাখো, প্রতিবিম্ব লক্ষ্যবস্তু অপেক্ষা হয় বড় হয় না হয় ছোট হয়, না হলে সমান হতে পারে। তাহলে বিবর্তন বলতে কি বোঝায়, এখানে যে লক্ষ্যবস্তু কত গুণ বড় কার থেকে, অর্থাৎ একটা বিবর্তন বলতে বোঝায় যে লক্ষ্যবস্তুর কত গুণ বড় কি প্রতিবিম্ব বা কত গুণ ছোট বা সমান। অর্থাৎ এখানে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য আছে সেটা যদি অনুপাত আমি ধরি, সেই অনুপাতটাকে বলা হচ্ছে বিবর্তন। আর এটার আরেক নাম হচ্ছে রৈখিক বিবর্তন। এটা আরেক নাম হচ্ছে রৈখিক বিবর্তন। তার মানে রৈখিক বিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে, এটা যদি m দ্বারা প্রকাশ করা হয় লক্ষ্যবস্তুর থেকে, অর্থাৎ এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটার যে অনুপাতটা আছে সেই অনুপাতটাকে বলা হচ্ছে রৈখিক বিবর্তন। এখন রৈখিক বিবর্তন
যখন একটা দর্পণ বা লেন্সে উত্তল বা অবতল হোক, এই প্রতিবিম্ব বাস্তব বা অবাস্তব হোক, যাই হোক না কেন, উল্টা বা সোজা হোক, সব ক্ষেত্রেই কিন্তু প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের বিবর্তনটাকে মাইনাস হিসেবে ধরা হয়। বিবর্তনটাকে কি ধরা হয়? মাইনাস লিখা হয়। কেন লিখা হয়? কারণ হচ্ছে m এর মান যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্ব সোজা, বা এখানে মানটা অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, আগে মাইনাস দেওয়া মানে কি নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝা যায় সোজা হবে না উল্টা হবে না সমশীর্ষ হবে নাকি অবশীর্ষ হবে, সেটা বোঝা যায়। মাইনাস মান দ্বারা কি বোঝা যায়, অর্থাৎ এটা মনে রাখতে হবে আমার যে বিবর্তনটা আছে সেই বিবর্তনের মানটা যদি ধনাত্মক আসে তাহলে প্রতিবিম্ব সোজা হবে, আর বিবর্তনের মানটা যদি ঋণাত্মক হয় তাহলে প্রতিবিম্বটা কি হবে, উল্টা হবে। তার মানে মাইনাস আর পজিটিভ আর নেগেটিভ মান দ্বারা কি বোঝা যায় প্রতিবিম্ব সোজা হবে না উল্টা হবে, সেটা বোঝানোর জন্য আমাদের আগে একটা মাইনাস চিহ্ন থাকে। এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, অর্থাৎ প্রতিবিম্ব উল্টা হবে না সোজা হবে সেটা বোঝায়। এবং এই জন্য আমি কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি, অর্থাৎ একটা পরম মানে নিয়ে আসতে পারি, অর্থাৎ হয় তার মান প্লাস হবে না হয় মাইনাস হবে। এখন দেখো এখান থেকে কি হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে লক্ষ্যবস্তু বড় হলেও না ছোট হলেও সেটা কিভাবে বুঝবো, অর্থাৎ m এর একটা মান ধরা হয়েছে, ফিক্সড মান ধরা হয়েছে 1, m এর ফিক্সড মানটা ধরা হচ্ছে 1। এখন যদি এই m এর মানটা যদি 1 থেকে বড় হয়, m এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে প্রতিবিম্ব বিবর্তিত হবে, অর্থাৎ প্রতিবিম্ব কি হয়ে যাচ্ছে, বিবর্তিত। বিবর্তিত মানে হচ্ছে কি, বড় প্রতিবিম্ব, ঠিক আছে। আর m এর মানটা যদি কি হয়, ছোট হয় 1 থেকে, তাহলে প্রতিবিম্ব গর্বিত। আর m এর মান যদি 1 এর সমান হয় তাহলে প্রতিবিম্ব হচ্ছে কার সমান, বস্তুর সমান। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ লক্ষ্যবস্তুর সমান, বিবর্তিত ইত্যাদি যদি আমরা পড়ি তাহলে আমাদের বিভিন্ন আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এখান থেকে কিন্তু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্লাস প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা বের করে নিয়ে আসতে পারি। এখন দেখো তোমাদের বিবর্তন থেকে এখানে লক্ষ্যবস্তু কোথায় গঠিত হবে, অর্থাৎ প্রতিবিম্ব কোথায়, লক্ষ্যবস্তু কোথায় থাকে, প্রতিবিম্ব কোন কোন জায়গায় গঠিত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। অর্থাৎ অবতল দর্পণ আর উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত থাকে, বস্তু যদি কি হয়, অসীম দূরত্বে যদি অবস্থিত থাকে, বস্তু অসীম দূরত্বে অবস্থিত হলে এই ক্ষেত্রে কি হচ্ছে, বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় তাহলে এখানে কি হচ্ছে, ইউ এর মানটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ইউ এর মান হচ্ছে ইনফিনিটি। এখানে আমাদের লেন্সের একটা সাধারণ সমীকরণ আছে, সেটা হচ্ছে 1/u + 1/v = 1/f। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইউ এর মানটা আমি কি দিব, ইনফিনিটি দিব, তাহলে 1/v অর্থাৎ 1/infinity, এখানে কি হচ্ছে 1/infinity + 1/v = 1/f। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, এখানে মেইনলি হচ্ছে আমাদের কিন্তু 1/infinity এর মান যেটা, সেটা যদি সেটা অবশ্যই 0 মান, তাহলে এখান থেকে কি আসছে 1/v = 1/f, ঠিক আছে। কিন্তু এর মানটা হচ্ছে 0, তার মানে এখানে কি হচ্ছে 1/v যদি সমান হয় তার মানে v সমান f, উল্টায় ফেলি, আমি যদি পজিশনটাকে উল্টায় ফেলি ইকুয়েশনটাকে, তাহলে v = f। তার মানে কি, বস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় তাহলে v কোথায় গঠিত হবে, প্রধান ফোকাসে। বস্তু যদি অসীম দূরত্বে গঠিত হয়, বস্তু যদি অসীম দূরত্বে থাকে, এই যে বস্তু অসীম দূরত্বে যদি থাকে, আর অসীম দূরত্বে থাকলে লেন্স থেকে এগুলো সমান্তরালে আপতিত হয়, আর অসীমগুলো লেন্সের উপর কোথায় আপতিত হয়, সমান্তরালে আপতিত হয়। আপতিত হওয়ার পর তারা কোথায় গঠিত হয়, প্রধান ফোকাসে গঠিত হয়। আপতিত হওয়ার পর তারা প্রধান ফোকাসে গঠিত হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে না হয়ে অন্য কোনো জায়গায় থাকে, অর্থাৎ এখানে দূরত্ব বলে দেওয়া হবে, কিরকম দূরত্ব বলে দেওয়া হবে, আমি যদি বলি যে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত অর্থাৎ u = f, তখন সে কোথায় হয়, অর্থাৎ u = যদি f হয়, u = যদি f হয় তখন কি হবে, তখন 1/v = কি হয়ে যাবে, অর্থাৎ 1/u + 1/v = 1/f, or 1/f + 1/v = 1/f, or কি 1/v = 0, অর্থাৎ 1/v = 0। যদি 1/v = 0 হয় তাহলে এটাকে উল্টায় ফেলতে হবে, অর্থাৎ v = 1/0, তার মানে কি ইনফিনিটি। তার মানে কি, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি চিত্রটা আঁকি এরকম যে লক্ষ্যবস্তু
প্রধান ফোকাস আছে। তাহলে এখান থেকে যদি আলোক রশ্মি যায়, দুইটা আলোক রশ্মি যদি আমি এখান থেকে ফালাই, দুইটা আলোক রশ্মি হক সমান্তরালে বা ওখান থেকে যদি দুইটা আলোক রশ্মি ফালাই তাহলে কি এরকম হবে? একটা আলোক রশ্মি যদি সমান্তরালে যায় তাহলে এরকম হবে, আর একটা আলোক রশ্মি যদি আমি এটার ভিতর দিয়ে নিই তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই মিলিত হবে না, তারা কিন্তু কখনোই মিলিত হবে। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা জিনিস পাচ্ছি, আমার বস্তু যদি কোথায় থাকে, প্রধান ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব অবশ্যই অসীমে গঠিত হয়। এগুলো কিন্তু আমরা একটা ইকুয়েশন থেকে পাচ্ছি, কোন ইকুয়েশন থেকে? 1/u = 1/v = 1/f, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। আর লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় সেটা আজকে জেনে আমাদের আজকে ক্লাস শেষ করে দিব। লেন্সের ক্ষমতা প্লাস তুল্য লেন্স, এটা বলতে কি বোঝায় এটা পরে আজকে আমরা শেষ করে দেব। লেন্সের ক্ষমতা, এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন লেন্সের ভিতর দিয়ে যাবে তখন সে অপসারী হবে না অভিসারী হবে, সেটা উৎপাদন, সেটা ওই উক্ত লেন্সের যে ক্ষমতা, অর্থাৎ এখানে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে লেন্সের অভিসারী করা বা লেন্সের অপসারী করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলা হচ্ছে লেন্সের ক্ষমতা। সাধারণত বলা হয় যে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, আমার যে আপতিত রশ্মিগুচ্ছ বা আপতিত যে রশ্মিগুলো থাকে সেগুলো কি বিন্দুর ভেতর দিয়ে অভিসারী হবে নাকি অপসারী হবে? অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে অপসারী, অভিসারী, আর অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী হচ্ছে। তার মানে কি, এখানে উত্তল লেন্সের এবং অবতল লেন্সের ক্ষমতা বলতে কি বোঝানো হচ্ছে? যে একটা লেন্সের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে লেন্সের অভিসারী বা অপসারী করার যে সামর্থ্য সেটাকেই বলা হচ্ছে ক্ষমতা। এখন বলা হচ্ছে একটা লেন্সের ফোকাস দূরত্ব যত বেশি তার ক্ষমতা তত বেশি, ফোকাস দূরত্ব যত কম, ফোকাস দূরত্ব যত বেশি তার ফোকাস দূরত্ব যত বেশি তার ক্ষমতা হচ্ছে তত কম, আর ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা হচ্ছে তত বেশি। তার মানে কি, একটা লেন্সের ফোকাস দূরত্বের সাথে তার ক্ষমতার সম্পর্ক আছে। লেন্সের ক্ষমতাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। এখন বলা হচ্ছে পি এর সাথে তার কিসের সম্পর্ক? ফোকাস দূরত্বের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখান থেকে কিন্তু আমরা লেন্সের ক্ষমতার ইকুয়েশনটা নিয়ে আসছি। এখন দেখো ফোকাস দূরত্ব থেকে আমরা কি দেখতেছি, বলা হচ্ছে যে ফোকাস দূরত্বের মান যদি 1 মিটার হয় তাহলে লেন্সের যে ক্ষমতার যে মানটা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে ডি, বা আমরা ইংলিশে যেটাকে বলা হচ্ছে ডায়োপ্টার। অর্থাৎ লেন্সের ক্ষমতা যে আছে সেই লেন্সের ক্ষমতার এককের নাম হচ্ছে ডায়োপ্টার। অর্থাৎ 1 মিটার ফোকাস দূরত্বের জন্য আমরা যে লেন্সের ক্ষমতার এক পাবো সেই লেন্সের ক্ষমতার মান হচ্ছে 1 ডায়োপ্টার। অর্থাৎ এখানে লেন্সের ক্ষমতা কিভাবে বের করতেছি, আমরা ফোকাস দূরত্বের সাথে সম্পর্ক রেখে বের করতেছি। এখান থেকে লেন্সের সংযোজন, লেন্সের ক্ষমতা থেকে আমাদের আসতেছে লেন্সের সংযোজনটা কি অথবা তুল্য লেন্সটা কি, লেন্সের সংযোজনটা কি অথবা তুল্য লেন্সটা কি। তাহলে লেন্সের সংযোজন কি আসতেছে? লেন্সের সংযোজন বলতে কি বোঝায়? লেন্সের সংযোজন বলতে কি বোঝায়? দেখো লেন্সের সংযোজন বলতে এখানে কি বোঝায়, যে একটা লেন্সকে, একাধিক লেন্সকে যদি আমি একটা পরস্পরের সাথে সংস্পর্শে রাখি তাহলে কি হবে? ওখানে দেখা যায় কি তাদের ওই প্রধান অক্ষ যদি একই সরলরেখা বরাবর থাকে, একাধিক লেন্সকে, অর্থাৎ দুইটা লেন্সকে যদি আমি পরস্পরের সাথে সংস্পর্শে রাখা হয় তাহলে তাদের প্রধান অক্ষ বরাবর দেখো তাদের আলো কিন্তু একরকম হয়ে গেছে। ঠিক আছে, এই যে প্রধান অক্ষ একটাই, তাদের প্রধান অক্ষ একটাই এবং তাদের যে স্পর্শবিন্দু সেই স্পর্শবিন্দুকে বলা হচ্ছে আলোক কেন্দ্র, আর তাদের প্রধান অক্ষ একটাই। তাহলে দুইটা বা দুই বা ততোধিক লেন্সকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় এবং তাদের যদি একটা প্রধান অক্ষ হয় এবং তাদের আলোক বিন্দু যদি তাদের স্পর্শবিন্দু হয় তাহলে সেই লেন্সটাকে বলা হচ্ছে, সেই লেন্সের যে বিষয়টা, এই লেন্সের যে বিষয়টা সেটাকে বলা হচ্ছে লেন্সের সংযোজন। এই লেন্সের সংযোজন থেকে আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে তুল্য লেন্স। তুল্য লেন্স বোঝায় যে সংযোজিত যে লেন্স আছে সেই সংযোজিত লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল যদি একটা আলোক রশ্মি লেন্সগুলোর মধ্যে দিয়ে যদি আমি প্রতিসরিত করাই তাহলে দেখা যাবে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ এখানে তুল্য লেন্সটা হচ্ছে এমন একটা লেন্স, ওই দুইটা লেন্সের পরিবর্তে যদি আমি আরেকটা লেন্স বসাই, যেই লেন্সটা ওই দুইটা লেন্স যেখানে ফোকাস দূরত্ব গঠিত করলো ওই একটা লেন্স কিন্তু একই জায়গায় ফোকাস দূরত্ব গঠিত করবে।
আর এই লেন্সের নাম আমি দিলাম L1, এই লেন্সের নাম দিলাম আমি L2। তাহলে L1 লেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে কি যে L1 লেন্সের ক্ষেত্রে সে যদি একটা বিন্দু এখান থেকে যদি আমার একটা আলোক রশ্মি যায়, পি থেকে যদি একটা আলোক রশ্মি যায়, তাহলে সে কি করতেছে, যদি এই লেন্স থাকে তাহলে সরাসরি এক প্রাইম বিন্দুতে মিলিত হবে, আর যদি না এই লেন্স থাকে তাহলে সরাসরি এখানে বিন্দুতে মিলিত হবে। আর দুইটা লেন্স যদি একসাথে থাকে তাহলে এক বিন্দুতে মিলিত হবে। আর যদি আমি বলি না আরেকটা লেন্স আছে L2, যখন এখানে যদি এই লেন্সটা যদি না থাকতো তাহলে সে এক প্রাইম বিন্দুতে মিলিত হতো। আর যেহেতু আমার দুইটা লেন্স আছে সেই কারণে আমার এক বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ একটা লেন্সকে আমি একটা পৃষ্ঠ হিসেবে ধরে নিচ্ছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, L1 লেন্সের ক্ষেত্রে লেন্সের যে সাধারণ সমীকরণ আছে সেখান থেকে আমরা কি পাবো, L1 লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি কল্পনা করি এই লেন্সটা নাই তাহলে কি হচ্ছে, সরাসরি এক প্রাইম বিন্দু থেকে মিলিত হচ্ছে। তার মানে কি এখানে আমার যে ফোকাস দূরত্বের যে সমীকরণ আছে সেই ফোকাস দূরত্বের সমীকরণ থেকে কি পাবো, 1/f1 বা 1/f যদি আমি ধরি, এটা যদি আমি f1 ধরি আর f প্রাইম যে বস্তুতে গঠিত হয়েছে সেই দূরত্বটাকে যদি আমি f1 দূরত্ব ধরি, অর্থাৎ এই বিন্দু থেকে f দূরত্ব f প্রাইম পর্যন্ত দূরত্ব হচ্ছে 1/f1। এখান থেকে কি হচ্ছে, বস্তু দূরত্ব প্লাস হচ্ছে বিম্ব দূরত্ব। তাহলে এখানে কি হচ্ছে, বিম্ব দূরত্ব হচ্ছে f প্রাইম, তার মানে v প্রাইম প্লাস 1/u। এটা হচ্ছে আমার প্রথম লেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম লেন্সের ক্ষেত্রে। আর দ্বিতীয় লেন্স যদি থাকে, অর্থাৎ প্রথম লেন্স আর প্লাস দ্বিতীয় লেন্স যদি থাকে তাহলে L2 লেন্সের ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধরে নিচ্ছি আমি 1/f2। কোন পর্যন্ত ফোকাস দূরত্ব 1/f2, এই এক বিন্দু পর্যন্ত, মেরু থেকে অর্থাৎ প্রধান বস্তু থেকে বা মেরু থেকে এক বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে তার কি প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস দূরত্ব আমি ধরে নিলাম 1/f2। কোন বস্তুর ক্ষেত্রে, এখানে L2 লেন্সের ক্ষেত্রে। L2 লেন্সের ক্ষেত্রে যদি তার প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হয় f2, তাহলে তার বস্তু দূরত্বটা, তার দূরত্বটা কি হবে, বিম্ব দূরত্বটা কি হবে, প্লাস বস্তু দূরত্বটা কি হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে যে তোমার আমার যে একটা অবাস্তব বিম্ব আমি পাচ্ছি, প্রথম লেন্সের ক্ষেত্রে আমার কিছু অবাস্তব বিম্ব পাচ্ছি, ওইটাকে কিন্তু দ্বিতীয় লেন্সের অবাস্তব লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়। কি হিসেবে ধরা হয়, অবাস্তব লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়। তাহলে এটাকে আমার 1/v আমি লিখতে পারি প্লাস হচ্ছে 1/v। এটা কি, এটা হচ্ছে বাস্তব বিম্বের প্রতিবিম্বের দূরত্ব, বাস্তব প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমি যোগ করে দিই তাহলে আমার কি হবে, 1/f1 প্লাস 1/f2 1/v প্রাইম প্লাস 1/u মাইনাস 1/v প্রাইম প্লাস 1/v। তাহলে এটা যদি চলে যায় তাহলে আমার কি থাকতো, 1/f1 প্লাস 1/f2 1/u প্লাস 1/v। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এখন দেখো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি মিলটা লিখে তোমাদের দেখিয়ে দিই যে এই লেন্সের দুইটা লেন্সের পরিবর্তে আমি যদি একটা লেন্স কল্পনা করি, সে কি করবে, তখন সে একইভাবে গিয়ে সে এখানে একটা দূরত্ব গঠিত করবে, অর্থাৎ বাস্তব দূরত্ব গঠিত করবে প্রকৃতপক্ষে, আর ওখানে গিয়ে অবাস্তব লক্ষ্যবস্তুর দূরত্ব গঠিত করবে। অর্থাৎ একটা লেন্স যদি আমি কল্পনা করি, একই দূরত্বে তার বস্তু দূরত্ব হবে, একই দূরত্বে তার ফোকাস দূরত্ব হবে, একই দূরত্বে তার বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব লক্ষ্যবস্তুর দূরত্ব হবে। সেই ক্ষেত্রে আমার এই ইকুয়েশন ক্ষেত্রে, অর্থাৎ একটা লেন্সের ক্ষেত্রে যদি তুল্য ফোকাস দূরত্ব কি হয়, 1/F হয়, এটা হয়ে যাবে 1/f1 প্লাস 1/f2। কিভাবে হবে দেখো, কারণ এই ক্ষেত্রে তোমরা দেখবা যে এখানে তার 1/u হয়ে যাবে তার বস্তু দূরত্ব, আর 1/v হবে তার লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এখানে কি হচ্ছে, আমি 4 নম্বর সমীকরণ যেটা আছে 3 আর 4 নম্বর সমীকরণ যদি আমি মিলাই, বাম পাশটা যদি মিলাই আর ডান পাশটা যদি মিলাই, তাহলে আমার কি হবে, 1/f 1/f1 প্লাস 1/f। অর্থাৎ এখানে আমার যে তুল্য সমীকরণটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, আমার যে ক্যাপিটাল Fটা চলে আসলো। সেম দেখো কি হচ্ছে, যে দুইটা লেন্স নিছি সেই দুইটা লেন্সের ফোকাস দূরত্বের যোগফলের সমান হয়ে আসছে। এখন যদি আমার এরকম এক বা একাধিক লেন্স থাকে, এখানে দুইটা থাকলো, আমি যদি 3টা লেন্স নিই 4টা লেন্স নিই, তাহলে আমার সমীকরণটা এরকম হবে, 1/f 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f চলে 1/f3 এভাবে 1/fn পর্যন্ত, এভাবে 1/fn পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি, আমাদের যে তুল্য লেন্সের যে ফোকাস দূরত্ব সমীকরণ, সেখান থেকে বোঝা যাচ্ছে আমি যতগুলো সংযোজিত লেন্স নিব ঠিক ততগুলো সংযোজিত লেন্সের ফোকাস দূরত্বের সমষ্টি সমান হচ্ছে ওই তুল্য লেন্সের ফোকাস দূরত্বের সমীকরণ। আজকে আমার ক্লাস
আগামী ক্লাসে আমি তোমাদেরকে প্রিজমের বিষয়ে কিছু জিনিস পড়াবো আগামী ক্লাসে। আজকে লেন্স সব কিছু শেষ করে ফেললাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে প্রিজম সম্পর্কে কিছু বিষয়